राधा कृष्ण कमेटी भी व्यवस्था में सुधार लाने के लिए बनी थी। आज तक उसकी एक सिफारिश लागू नहीं हुई है। इस नई कमेटी में तो एक एक्स-आईबी चीफ, एक आईटी कंपनी के मालिक और एक गौमूत्र के विशेषज्ञ भी हैं। আপনারা শুনছিলেন গতকাল সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য। প্রদীপ, একজন সাংসদ দেশের আইনসভায় দাঁড়িয়ে, লোকসভায় দাঁড়িয়ে তিনি দেশের সর্বকালের অন্যতম সেরা একজন বিজ্ঞানীকে শুধু দাগিয়ে দিচ্ছেন তার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে এবং তার আমি বলতে পারি তার প্রফেস করা কোনো জায়গা থেকে। নিশ্চিতভাবে ভি কামাকোটি বলেছিলেন যে গোমূত্রের উপকারিতা আছে, কিন্তু সেটাই কি তার জীবনের একমাত্র অর্জন? একজন সাংসদ দাগিয়ে দিচ্ছেন ভি কামাকোটিকে গোমূত্র বিশেষজ্ঞ বলে? এটাই প্রশ্ন যে একজন মানুষের সারা জীবনের সমস্ত অর্জন চলে গেল, যিনি ভারতের জন্য মাইক্রোচিপ বানিয়েছেন, যিনি স্টার্ট আপ কংগ্লোমারেট করেছেন যাতে 11,000 জব কর্মসংস্থান হয়েছে, এবং তিনি আইআইটির অ্যালুমনি, আইআইটি থেকে পিএইচডি, অসাধারণ কম্পিউটার সায়েন্টিস্ট, তার এতগুলো অ্যাচিভমেন্ট, সমস্ত কিছু এআই নিয়ে যে হাই পাওয়ার কমিটি আছে তাতে মেম্বার, সব কিছু খারাপ হয়ে গেল কি অপরাধে? না, মোদি তাকে একটা হাই পাওয়ার কমিটিতে রেখেছেন এবং তাকে রেখেছেন বলে তাকে ব্যঙ্গের শিকার হতে হবে। ঠিক। এবং প্রিয়াঙ্কা গান্ধী অন্য কোনো কোয়ালিফিকেশন দেখলেন না দেখতে বুঝতে পারলেন না দাদা। মানে পার্লামেন্টের ওই ফ্লোরে আমি জানি অ্যাবসলিউট বাক স্বাধীনতা আছে, সেখানে দাঁড়ালে পার্লামেন্টের বাইরের আদালতে কোনো মামলা হয় না, কিন্তু সেটা মানেই কি যাকে যা খুশি বলা যায়? राधा कृष्ण कमेटी भी व्यवस्था में सुधार लाने के लिए बनी थी। आज तक उसकी एक सिफारिश लागू नहीं हुई है। इस नई कमेटी में तो एक एक्स-आईबी चीफ, एक आईटी कंपनी के मालिक और एक गौमूत्र के विशेषज्ञ भी हैं। এটাই প্রশ্ন যে পার্লামেন্টে বলছি মানেই কি যাকে যা খুশি বলতে পারি, এবং তাও দেশে এমন একজন বিজ্ঞানী সম্পর্কে যিনি আমার দেশের, তুমি বলছিলে, যিনি আমার দেশের সেই অর্থে ইন্ডিজেনাস চিপটা, প্রথম ইন্ডিজেনাস চিপটা বানানোর যে প্রজেক্ট, তার অন্যতম একজন পুরোধা। শক্তি প্রজেক্টসের কথা বলছি। এটা যদি আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলে যে কাজটা আসলে করেছেন ভি কামাকোটি এবং তার টিম, দেশের জন্য প্রথম মাইক্রোচিপ বানিয়ে, এই কাজটা আমাদের দেশে করা কতটা কঠিন ছিল, যদি দর্শকদের জন্য বুঝিয়ে বলো। দাদা, মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টরে এখন দুনিয়াটা চলছে এবং এগুলো আমাদের আমদানি করতে হয়। সবচেয়ে ভালো বানায় তাইওয়ান, তাই জন্য তাইওয়ান দখল করার জন্য সবার মানে এত ব্যগ্র। এছাড়া জার্মানি সবাই বানানোর চেষ্টা করছে। এখন দুনিয়াটা ওটার ওপর চলছে। রেয়ার আর্থের এত ডিমান্ড কেন? ওগুলো ওতে লাগে। এবার সেই পরিস্থিতিতে ভারতের যাবতীয়, এই যে আমার মোবাইলটা, এটাও একটা মাইক্রোচিপের ওপর চলছে, সিমেও আছে। এবার এগুলো আমাদের আমদানি করতে হতো, তারপর আমরা এর ওপর নিজেদের যা খুশি করার করতাম। সে খরচটা তো বেঁচে গেল এই লোকটা একটা ভারতে বানিয়ে দিলেন বলে, এবং আমরা ভারতকে একটা বিশাল উচ্চতায় নিয়ে গেল বিশ্ববিজ্ঞানের বাজারে যদি বলি। তারপর ওই লোকটা এআই এর অপব্যবহারে যে ক্ষতি হয় সেটার জন্য যে হাই পাওয়ার কমিটি আছে, যে এআই থেকে সিকিউরিটির জন্য বাণিজ্য মন্ত্রকের তৈরি, তার মেম্বার। এবং সেই লোকটা ভারতকে স্টেজ বাই স্টেজ শুধু দিয়েছে। তার অপরাধ একমাত্র মোদি এই প্রশ্ন ফাঁস রুখতে যে হাই পাওয়ার কমিটি গঠেছেন তাতে উনি মেম্বার। এবং প্রিয়াঙ্কা গান্ধীর একটা কমেন্ট আছে, মেম্বারদের নাম করে বলেছেন এরা শিক্ষার কে বোঝে, কি বোঝে? इन्हें शिक्षा के बारे में क्या पता जी? सच है। আইআইটি ডিরেক্টর শিক্ষার কিছু বোঝেন না, প্রিয়াঙ্কা গান্ধী বোঝেন, শুধু গান্ধী ফ্যামিলি বোঝে। শুধু গান্ধী ফ্যামিলি। আমার এখানে একটা প্রশ্ন, তুমি যে বলছো না যে শুধুমাত্র এই অপরাধে যে নরেন্দ্র মোদী তাকে একটা কমিটির সদস্য করেছেন, শুধুমাত্র এই কারণে প্রিয়াঙ্কা গান্ধীর বিরাগ ভজন, এইখানেই আমার একটা খটকা আছে। শুধু কি এই কারণে বিরাগ ভজন? আমার মনে হয় না। আমার মনে হয় এই যে প্রিয়াঙ্কা গান্ধী যেটা বলে ফেলেছেন না, এই যে গোমূত্র বিশেষজ্ঞ, আসল রাগের কারণটা এটা। राधा कृष्ण कमेटी भी व्यवस्था में सुधार लाने के लिए बनी थी। आज तक उसकी एक सिफारिश लागू नहीं हुई है। इस नई कमेटी में तो एक एक्स-आईबी चीफ, एक आईटी कंपनी के मालिक और एक गौमूत्र के विशेषज्ञ भी हैं। इन्हें शिक्षा के बारे में क्या पता जी? सच है। মানে ভি কামাকোটি তার যাবতীয় বৈজ্ঞানিক অর্জন
দেশের জন্য তার এই যাবতীয় অবদানের পরও তিনি প্রকাশ্যে এটা জানিয়ে ফেলেছেন, প্রকাশ্যে আস্থা প্রকাশ করে ফেলেছেন হিন্দু ধর্মের আচরণের সঙ্গে যুক্ত একটি বিষয়। কেন আচরণের সঙ্গে বললাম? গোমূত্র তো আধ্যাত্মিকতা নয়। গো মাতাকে আমরা মাতা বলে স্বীকার করি, আমরা তাকে কামধেনু হিসেবে কল্পনা করেছি, আমরা ভগবতী হিসেবে কল্পনা করেছি, কিন্তু কোথাও গোমূত্র আমাদের, মানে আমি তোমাকে বলছি তুমি হিন্দু কি হিন্দু না, তাতে তোমার গোমূত্রের বিশ্বাস আছে কি নেই তার উপর ডিপেন্ড করবে না, এটা ঠিক। কিন্তু অধিকাংশ হিন্দু গোমূত্র বা গোচনাকে তার ধার্মিক আচারের ক্ষেত্রে ব্যবহার করেন। যেমন পুজো, আমার বাড়িতে যেমন দুর্গা পুজো হয়, গোচনা লাগে, এরকম নানান ধর্মীয় আচারে গোচনা লাগে, কিন্তু সেই গোচনা বা গোমূত্রের যে কিছু স্বাস্থ্যগত উপকারিতাও আছে, এটা প্রকাশ্যে পোঙ্গল উৎসবের মঞ্চে একটি গো সংরক্ষণশালার অনুষ্ঠানে গিয়ে ভি কামাকোটি বলেছিলেন। আমার মনে হয় এটা তার অপরাধ। তার কারণ একটু যদি পিছন ফিরে তাকাই প্রদীপ, দেখো ভারতের একেবারে স্বাধীনতার প্রথম লগ্ন থেকে, স্বাধীনতা আমরা যে স্বাধীনতা অর্জন পেয়েছি, সেই স্বাধীনতা অর্জনের প্রথম কয়েক মাসের মধ্যে থেকে গান্ধী পরিবারের থেকে, বিশেষ করে আমি কেন বারবার গান্ধী পরিবার শব্দটা বলছি, কংগ্রেস বলছি না, আমি তার ব্যাখ্যায় যাব, গান্ধী পরিবার থেকে বিশেষ করে হিন্দুদের প্রকাশ্যে ধর্মাচরণ, হিন্দু হয়ে প্রকাশ্যে ধর্মাচরণ, হিন্দু ধর্মের জন্য প্রকাশ্য কিছু বলা, এটা যেন সেকুলারিজমের পরিপন্থী হিসেবে দেখানো শুরু হয়। ওয়ারাস যেখানে অন্য কোনো ধর্মের হয়ে প্রকাশ্যে ধর্মাচরণ, অন্য কোনো ধর্মের বিশ্বাসী বলে নিজেকে বলা বা জাহির করা, সেটা কখনো অপরাধের ছিল না। আমি একদম প্রথমে তোমাকে সোমনাথ মন্দিরের কথা স্মরণ করে দিই, তোমার নিশ্চয়ই মনে আছে ভারত স্বাধীন হওয়ার পর সোমনাথ মন্দির সংস্কারের জন্য সরকারি ফান্ড যাবে কি যাবে না সে নিয়ে এক প্রস্ত বিতর্ক। তারপরেও সেই মানে অর্থাৎ নতুন করে পুনর্জাগরিত বলতে পারি, নতুন করে তৈরি করা সোমনাথ মন্দির, সেই সোমনাথ মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে, মানে সেই অর্থে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ যাবেন কি যাবে না, তাই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির চিঠি চালাচালি। দেখো আমাদের দেশের প্রধানমন্ত্রীরা রাষ্ট্রপতির সঙ্গে বিবাদে জড়িয়ে চিঠি চালাচালি করেছেন এমন উদাহরণই প্রায় নেই, বলতে গেলে বিরল। অথচ দেশের প্রথম রাষ্ট্রপতি তিনি একজন কংগ্রেসী, আজীবন কংগ্রেসী এবং মহাত্মা গান্ধীর অত্যন্ত পছন্দের বাবু রাজেন্দ্র প্রসাদ। চম্পারণ সত্যাগ্রহের সময় থেকে রাজেন্দ্র প্রসাদ মহাত্মা গান্ধীর পাশে পাশে থাকতেন। তার সঙ্গে জওহরলাল নেহরু চিঠি চালাচালি হচ্ছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে সোমনাথ মন্দিরের উদ্বোধনে দেশের রাষ্ট্রপতি যাবেন কিনা। নেহরুর বক্তব্য ছিল রাষ্ট্রপতি যদি একটি মন্দিরের উদ্বোধনে যান তাহলে দেশের বাকি অংশের মানুষ যারা হিন্দু ধর্মাবলম্বী নন তারা প্রবল ব্যথা পেতে পারেন। বলো তোমার মনে আছে কিনা, তাই তো? আমি এখান থেকে বিতর্কটাকে সংযুক্ত করার চেষ্টা করছি বা বিতর্কের তল খোঁজার চেষ্টা করছি। কোথাও ভি কামাকোটির এই গোমূত্র কমেন্টটাই তার জন্য, তার পরিচিতির জন্য প্রিয়াঙ্কা গান্ধীদের এত রাগের কারণ এটা হয়ে দাঁড়ালো না? আমারও এখানে একটা সন্দেহ আছে যে প্রিয়াঙ্কা গান্ধী কি এটা নিজে থেকে বললেন, না উনি একটা ধারাবাহিকতাকে বজায় রাখলেন, ওনার যদি ফ্যামিলি বলো ফ্যামিলি, কারণ এই অংশটা উনি দেখে পড়েছেন। যেখানে উনি গোমূত্র সেবী বলেছেন ওখানে উনি একটু থমকেছে, তারপর পড়ে হেসেছে। তার মানে কি উনি জানতেন না, উনি স্পন্টেনিয়াসলি এই গোমূত্র সেবী নয়, গোমূত্র বিশেষজ্ঞ কথাটা বলেছেন। গোমূত্র সেবীটা ডেরোগেটরি বারবার বলা হয়, যাই হোক গোমূত্র বিশেষজ্ঞ বলেছেন ওখানে কি উনি একটু থমকেছে। উনি যখন ক্যাবিনেট মেম্বার এদের মেম্বারদের হাই পাওয়ার কমিটির মেম্বারদের নাম পড়ছিলেন তখন ওই গোমূত্র বিশেষজ্ঞটা কি ওখানে লেখা ছিল? তার মানে উনি লিখে এনেছিলেন বা ওনার স্ক্রিপ্ট বা এই মেম্বারদের নাম এবং তাদের কি কি নামে ডাকতে হবে এটা কি ওখানে কেউ লিখে দিয়েছিল? তার মানে এটা কি কোনো ধারাবাহিকতা, কোনো স্ট্র্যাটেজি, কোনো এজেন্ডা? এক্স্যাক্টলি, তোমার এই প্রশ্ন করাটা খুব স্বাভাবিক। আরেকটা কথা প্রদীপ এক্ষেত্রে বলবো, যিনি এই বক্তৃতা লিখে দিয়েছিলেন, যদি কেউ লিখে দিয়ে থাকেন, তিনি তো নিশ্চয়ই কাজ করেন প্রিয়াঙ্কা গান্ধীর খুশির ভিত্তিতে, অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী খুশি থাকলে তবে তার পরের দিনে কাজটা থাকবে, তাই না? তিনি প্রিয়াঙ্কা গান্ধী চটে যাবেন এমন কিছু নিশ্চয়ই লিখে দেবেন না। প্রিয়াঙ্কা গান্ধী প্রকাশ্যে লজ্জায় পড়েন, প্রকাশ্যে তাকে অস্বস্তিতে পড়তে হয় এমন কোনো কিছু লিখে দেবেন না, বিড়ম্বনার কারণ হবেন না। যদি তিনি সেটা লিখে দিয়ে থাকেন তাহলে আজকে নিশ্চয়ই প্রিয়াঙ্কা গান্ধী এতক্ষণে বলে দিতেন যে এটা বলা আমার উদ্দেশ্য ছিল না, যদি এটাতে কেউ এই কারোর ভাবাবেগে আঘাত লেগে থাকে আমি তাহলে দুঃখিত, অন্তত এইটুকু তিনি বলতেন, তাতে তার বিড়ম্বনাটা প্রকাশ পেত। কিন্তু এটা স্পষ্ট বিড়ম্বনা নয়, বরঞ্চ তিনি প্রিয়াঙ্কা গান্ধীকে বিড়ম্বিত না করে খুশিই করতে পেরেছেন, তার ওই হাসি সেটা প্রমাণ করে দিচ্ছে। অর্থাৎ তুমি যেটা বলছো তাহলে লার্জার পার্সপেক্টিভে সেই স্ট্র্যাটেজির ব্যাপারটা সামনে আসছে। তাহলে স্ট্র্যাটেজিটা কি এবং কেন? এটা কি তাহলে যা বলে আসছে বিজেপি? এবার আমার প্রশ্ন তোমাকে প্রদীপ, তোমার কি মনে হয় যে আসলে সেটাই, মানে একটি নির্দিষ্ট ভোট ব্যাংককে সন্তুষ্ট রাখা, মানে তাহলে কিন্তু বলতে হবে ভীষণ মোটা দাগের স্ট্র্যাটেজি। তার কারণ কংগ্রেসীদের তো আমরা দেখেছি, রাহুল গান্ধীকে দেখেছি পৈতেধারী
নিজেকে প্রমাণ করবার জন্য মন্দিরের মধ্যে strategy ঘুরতে? ছিল দাদা। কিরকম? 2018 সালের গুজরাট ইলেকশনের সময় তখন দেখেছিলাম যে এদের মন্দিরে যাওয়াটা অত্যন্ত বেড়ে গিয়েছিল। রাহুল গান্ধী এক জায়গায় পুজো দিচ্ছিলেন, সেখানে নিজের গোত্র বলেছিলেন এবং নিজের পৈতে বের করে দেখিয়েছিলেন। মানে তিনি নিজের হিন্দু ব্রাহ্মণ পরিচয়টা গুজরাট ইলেকশনকে মাথায় রেখে এনেছিলেন। সেবার গুজরাটের ইলেকশনে কংগ্রেস রিমার্কেবল পারফর্ম করেছিল, বিজেপি 100 ঠিক নিচে নেমে এসেছিল। তারপর বিজেপি আবার গুজরাটে সর্বকালের সেরা জয় পেয়েছে পরবর্তী নির্বাচনে। এবার সেবার মধ্যপ্রদেশের ইলেকশন খেয়াল করো দাদা, 2019-এর আগে যে সেবার কিন্তু গোশালা করে দেওয়ার একটা প্রতিশ্রুতি ছিল বোধহয় কংগ্রেসের তরফ থেকে ছিল, কংগ্রেসের তরফ থেকে, এবং কংগ্রেস সেবার নরম হিন্দুত্বের একটা রাজনীতি করেছিল এবং করে তাতে কিন্তু বেশ ভালো রেজাল্ট করেছিল, ভালো রেজাল্ট করেছিল, খুব তুল্যমূল্য জায়গায় পৌঁছে গিয়েছিল কংগ্রেস, তাই না? সাকসেস দিয়েছিল। অর্থাৎ তুমি বলছো ওটা যেরকম স্ট্র্যাটেজি ছিল এটাও স্ট্র্যাটেজি। তাহলে প্রদীপ, এবার তোমার কাছে আমার পাল্টা জানার তাই যদি হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিমণ্ডলকে এই মুহূর্তে এরকম যে মুসলিম ভোট ব্যাংকের উপর আরেকটু বেশি নির্ভর করলে কংগ্রেসের ভোটের ফল ভালো, সামনের ভোটের ফলগুলো ভালো হবে। উত্তরপ্রদেশে নির্বাচন আছে, তো এই মুহূর্তে মুসলিম ভোট ব্যাংকের দিকে কথা মাথায় রেখে কাউকে গোমূত্র বিশেষজ্ঞ বলে প্রিয়াঙ্কা গান্ধীরা ভালো ফল করবেন এটা আশা করছেন? তোমার মনে হয়? শুধু মুসলিম নয়, অ্যান্টি ব্রাহ্মণ্যবাদ একটা স্ট্র্যাটেজিও তো তৈরি হতে পারে, ন্যারেটিভও তো তৈরি হতে পারে। মানে সেটা দিয়ে উত্তরপ্রদেশে জাতপাতের ইকুয়েশনটাকে আরো ভাঙা যেতে পারে। আর 2024-এর নির্বাচনী ফলাফল বলছে এবং কিছু স্বাধীন সংস্থার বলছে 72% সংখ্যালঘু ভোট কংগ্রেসের বাক্সে গেছে এবং পশ্চিমবঙ্গে একচেটিয়া তৃণমূল ফল করেছিল। তৃণমূলে ওয়েস্ট বেঙ্গলে এখন ওই জায়গাটা একটা ভ্যাকুম তৈরি হয়েছে নির্বাচনের পর, সেটা দখল করার জন্য সকলে ছুটছে, তার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি আমাদের সামনে আসছে। এবার প্রিয়াঙ্কা গান্ধীর ওই মন্তব্য সংসদে দাঁড়িয়ে তিনি করেছেন, তিনি বলেছেন বলে সংসদে তার ইম্পিউনিটি আছে, তাকে কিছু বলা যাবে না, কিন্তু এটার পিছনে কারণটা আমরা খুঁজতেই পারি নাগরিক হিসেবে, যে ঠিক কি জন্য বললেন। মানে কেন একটা লোক যিনি শিক্ষাবিদ, যিনি একটা প্রশ্ন ফাঁসের বিষয় তদন্ত করছেন, একটা অন্য বিষয়, তাকে হঠাৎ তিনি অন্য অতীতে কি নিয়ে কি মন্তব্য করেছিলেন সেটা খুঁচিয়ে দেওয়া হলো কেন? এক্স্যাক্টলি। আবার এখানে আরেকটা জিনিসও মনে হচ্ছে যে তুমি বারবার ইম্পিউনিটি কথা বলছো, যে পার্লামেন্টে বলতে পারেন কেউ তো কিছু করবে না, মামলা করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। সেই প্রসঙ্গে মনে হচ্ছে যে শুধুমাত্র পার্লামেন্টের ভিতরেই তার রেশ রাখার জন্য বোধহয় প্রিয়াঙ্কা কথাটা বলেননি, পার্লামেন্টের বাইরে মানে বৃহত্তর সমাজ লক্ষ্য ছিল, যেটা আমি আলোচনা করছি স্ট্র্যাটেজি, সেটা কোনো নির্দিষ্ট প্রদেশের ভোটের দিকে তাকিয়ে নাকি বেশ কয়েকটি প্রদেশের ভবিষ্যতের ভোটের দিকে তাকিয়ে, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক আছে। তাই যদি হয় যে জানিউধারী হওয়ার কথা বললাম আমরা রাহুল গান্ধীর, তুমি তো জানো হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে, আমি আচারের কথা যেন শুরুতেই বলেছি, যেখানে বৃদ্ধি করতে হয় অর্থাৎ পূর্বপুরুষকে স্মরণ করতে হয়, তাদেরকে জল দিতে হয় তাদের উদ্দেশ্যে, সেটা বিয়েতেও হয়, সকালবেলা করতে হয়, পৈতেতে তো করতেই হয়, সেরকম যে কোনো অনুষ্ঠানে কিন্তু গোচনা লাগে, গোমূত্র লাগে। তাই যদি হয় জানিউধারী হতে আপত্তি নেই, জানিউধারী দেখাতে আপত্তি নেই, সেই জানিউধারী হওয়ার যে অনুষ্ঠান মানে পৈতের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে গোচনা লাগে তার পক্ষে যদি কেউ কিছু কোথাও বলে থাকেন সে তাতে এত আপত্তি, এ প্রশ্ন তো উঠবে। হ্যাঁ, সেটা উঠবে এবং হয়তো তারা নিজেরাও বাড়িতে আচার অনুষ্ঠানে এগুলো পালন করেন, জনিউধারী ধরেন, হয়তো যে পুজোয় রাহুল গান্ধী বসেছিলেন আর নিজের গোত্র এবং পৈতে বার করে দেখিয়েছিলেন, হয়তো তাতেও এই উপকরণটি ছিল, কিন্তু এই আক্রমণটা করা হচ্ছে। আরেকটা কাণ্ড, কারণ হচ্ছে বেশ কিছু অসমর্থিত ভিডিওয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি টিপিক্যাল কিছু প্রচার, যেগুলো এই ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয়, টিপিক্যাল কিছু স্লোগান ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করে, ভারতীয় কিছু হিন্দুত্ববাদী পলিটিক্স বলে সেটাকে আক্রমণ করে করা হয়েছে। এবার প্রিয়াঙ্কা গান্ধী এইটুকু শব্দবন্ধটি, মানে গোমূত্র বিশেষজ্ঞ, তাদেরকে খুশি করতে বললেন কিনা জানি, সেটাও হতে পারে। খুব অদ্ভুত ভাবে তুমি যেটা যখন বলছো প্রদীপ, আমার মাথায় আসছে আজকে সংসদে রাহুল গান্ধীর বক্তৃতা নিয়ে এত উথাল পাথাল হচ্ছে, তো তিনি অমিত শাহ সম্পর্কে একটি অভিযোগ করেছেন কোনো প্রমাণ ছাড়া, তার আগে তার ওই ইডিয়েট মন্তব্য ইত্যাদি, কিন্তু এর সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, ছাত্রদের রাগ, ছাত্ররা আপনাদেরকে প্রশ্ন করছে আপনারা কেন নির্দিষ্ট একটি ধর্মের হয়ে বলছেন, কেন একটি নির্দিষ্ট ধর্মের নিন্দা করছেন, অর্থাৎ এখানেও স্পষ্ট যে তিনি ওই অংশটাকে অ্যাড্রেস করতে চাইছেন। এখানেও তাদের ওই সংখ্যালঘু ভোটের কথা আছে, কিন্তু এখানে আমার প্রশ্ন তোমার কাছে প্রদীপ, আচ্ছা যদি কোনো একটি নির্দিষ্ট ধর্মকে আক্রমণ করা এত খারাপ হয়, যদি কেউ করে থাকে নিশ্চিত খারাপ করেছেন রাহুল, যদি যেটা বলছেন কোনো ছাত্রের মনে যদি ক্ষোভ পুঞ্জীভূত হয়ে থাকে, সে তিনি যে ধর্মেরই হন না কেন, তাহলে প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে কি আরও একটু ম্যাচিওর্ড এবং আরেকটু সহিষ্ণু আচরণ আমরা আশা করতে পারতাম না? কেন বলছি, দেখো প্রিয়াঙ্কার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিটা কিন্তু বুদ্ধিস্ট স্টাডিজে, যিনি বৌদ্ধবিদ্যা পড়েছেন পোস্ট গ্র্যাজুয়েশনে, তার এতটা অসহিষ্ণুতা, এমনিতেই আমাদের ভারতে অসহিষ্ণুতা কোনো জায়গা নেই,
তিনি এতটা অসহিষ্ণু নির্দিষ্ট একটি ধর্ম সম্পর্কে, এবং যে ধর্মের কথা তারা আবার প্রচার করে বেড়ান যে তারা সেই ধর্মাবলম্বী বলে, এইটাতে খটকাটা থেকে যাচ্ছে। মানে এটা কি অন্য কোনো ধর্মের হলে করতে পারতেন বলে তোমার মনে হয়? মানে ধরো কোনো একজন মুসলিম যিনি আবে জমজম মানে জমজমের জলে বিশ্বাস করেন, তার পবিত্রতায়, তার রোগ সারানোর ক্ষমতায়, তার মিরাকেলে বিশ্বাস করেন, তার পকেটে এটা দেখলে, বা তিনি যদি জমজম সম্পর্কে দুটো ভালো কথা বলতেন, বিজ্ঞানী হলেন না হয়, তিনি কি এটা বলতেন প্রিয়াঙ্কা গান্ধী? তোমার মনে হয়? বলা যায় না, কারণ ভোটের ইকুয়েশনে যদি হয় তাহলে ভোটের ইকুয়েশনে পলিটিশিয়ানরা কোথায় কি করে বলা যায় না। দেখো, আমি এই জন্য কথা তোমাকে বলতে পারি, এটা তো 2025 সালের কথা, বছর 2025-এর পোঙ্গলে বলেছেন ভি কামাকোটি কথা। 2021 সালে সৌদি আরবে অত্যন্ত সম্মানিত একজন ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদ মারা গিয়েছে, তার নাম ইয়াহিয়া কুরেশ। তিনি তার সারা জীবনের অর্জন শুরু হয়েছিল এইভাবে। 1979 সালে প্রথম জমজমে একটি বিজ্ঞানীদের দল এবং প্রযুক্তিবিদদের দল নাম। জমজমের ইতিহাসটা আমার মনে একটু স্মরণ করিয়ে দেওয়া যায়। জমজম কিন্তু একদম বিবলিক্যাল রেফারেন্স। কেন বলছি? ধরো আব্রাহাম, তুমি ইহুদি হও, তুমি খ্রিস্টান হও, অথবা তুমি ইসলামিক হও, মানে আব্রাহামিক রিলিজনের সব থেকে তরুণতম পরিবারের সদস্য, সবাই আব্রাহামকে মানে, আব্রাহাম থেকে উৎপত্তি ইত্যাদি ইত্যাদি। তো আব্রাহামের স্ত্রী হাজিরা যখন ছেলে ইসমাইলের হাত ধরে মরুভূমিতে প্রায় পথ হারানোর মতো অবস্থা, দীর্ঘ সময় হেঁটেছেন, ভীষণ তৃষ্ণার্ত, ছেলে জল চাইছে, মা জল দিতে পারছেন না। যে কোনো মায়ের কাছে এটা বড় কষ্টের, বড় আর্ত একটি অনুভূতি। তিনি এ পাহাড় থেকে ও পাহাড়, দুটি পাহাড়ের নাম আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, একটির নাম সম্ভবত মারওয়া ছিল, একটি পাহাড়ের নাম, ছোটাছুটি করছেন, জল পাচ্ছেন না। তখন সর্বশক্তিমান আল্লাহ, ঈশ্বর যাই বলো না কেন, তিনি দয়া পরবশ হয়ে, মা ছেলের মুখে জল তুলে দিতে পারবেন না, তিনি নিজে ওই কুয়ো খনন করেন। কুয়োটা তুমি যদি এখনকার দিনে কাবায় যাও, তাহলে কাবা থেকে কয়েকশো মিটার দূর ওই কুয়োটা রয়েছে পূর্ব দিকে। তো যারাই মক্কায় যান হজ করতে, তারাই কিন্তু অবভিয়াসলি জমজমের জল সঙ্গে করে নিয়ে আসে। কারণ মুসলিম যারা ইসলামের বিশ্বাসী, তারা বিশ্বাস করেন এই জমজমের জল অত্যন্ত পবিত্র, এতে তৃষ্ণা তো মেটে বটেই, যা ইসমাইলের তৃষ্ণা মিটিয়েছে তা তাদের তৃষ্ণা তো মেটাবেই। একই সঙ্গে মনে করা হয় এই জলের অনেক রোগ নিরাময় করার ক্ষমতা আছে, এবং এই জল খেলে হজরত মোহাম্মদ স্বয়ং বলে গিয়েছেন এটা, যে এই জল খেলে শুধু ক্ষুধা নয়, তৃষ্ণাও মেটে। ফলে যারা হজ করতে যান, তারা বাড়িতে দুরারোগ্য কেউ থাকলে, আত্মীয় স্বজন, নিজের জন্য তো আনেনি, তাদের জন্য এই জমজমের জল পাঠিয়ে দেন, যে একটু খাইয়ে দাও, ভালো হয়ে যাবে। এখন ধরো, আমি পৃথিবীতে অনেক বিজ্ঞানীর নাম জানি ইসলামিক রেফারেন্সে, যারা নিজেদেরকে মুসলিম বলতে বিন্দুমাত্র লজ্জিত ছিলেন। এই ইবনে সানার কথা বলতে পারি, যিনি কেমিস্ট্রি নিয়ে গিয়েছিলেন সৌদি আরব থেকে ইউরোপে, স্পেনের মাধ্যমে, কর্ডোবা বিশ্ববিদ্যালয়। এছাড়াও ইবন বতুতার কথা বলতে পারি, অত বড় বিজ্ঞানী, ঐতিহাসিক। আল বেরুনি, তিনি বিজ্ঞানী আবার ঐতিহাসিক একাধারে। এরা সবাই আবে জমজমে ভীষণ বিশ্বাস করতেন। আমি যার কথা বললাম, ইয়াহিয়া কুরেশ, তিনি একটি বই লিখে গিয়েছেন আস্ত, এত বড় একজন প্রযুক্তিবিদ, একটি আস্ত বই লিখে গিয়েছেন জমজমের জলের উপকারিতা নিয়ে। আমার প্রশ্ন, প্রিয়াঙ্কা গান্ধী কি সৌদি আরবে গিয়ে ইয়াহিয়া কুরেশকে সম্পর্কে বলতে পারবেন যে জমজম বিশেষজ্ঞ? বলতে পারবেন? তোমার মনে হয়? তিনি বোধহয় ওই গোমূত্র বিশেষজ্ঞর বাইরে এক লাইনও এ নিয়ে ভাবেননি। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, আমি ইসলামিক রেফারেন্সে গেলে আবার একটা কথা আসবে যে এর পিছনে হিন্দুত্ববাদী রাজনীতি ইত্যাদি। আচ্ছা, সোনিয়া গান্ধীর বাড়িতে একজন ক্যাথলিক ধর্মাবলম্বী মানুষ আছে, ক্যাথলিসিজমে বিশ্বাসী একজন মানুষ আছে। সোনিয়া গান্ধীর কথা বলছি। দেখো, এটাও তো একটা বিশ্বাস। এখানে যারা বিশ্বাস করেন তারা তো অন্যায় করেননি কোনো। আমি ক্রিশ্চিয়ানিটির কথা বলছি। তুমি জানো জর্ডান নদীর জল কি ভীষণ রকম খ্রিস্টানরা পবিত্র বলে মানেন, তার কারণ ব্যাপটিজম হয়। ওই জলে প্রথম যীশু খ্রিস্টকে ব্যাপটাইজ করা হয়েছিল। যিশু নিজে যদিও ব্যাপটাইজ হতে চান, মানে নিজে চেয়েছিলেন, কিন্তু যোহান বলেছিলেন তুমি তো আগে থেকেই পবিত্র, তোমাকে কি বলছেন না, তবুও করো, যাতে এটা প্রচলন হয়, রিচুয়াল। এখনো ক্রিশ্চিয়ান হতে গেলে কিন্তু তোমাকে ব্যাপটাইজড হতে হবে। আগে তুমি ব্যাপটাইজড হবে, তবে তুমি ক্রিশ্চিয়ান হবে। মানুষ হিন্দু হয়ে জন্মায়, কিন্তু ক্রিশ্চিয়ান হয়ে জন্মায় না, আগে ব্যাপটাইজ করা হয়, তারপরে ক্রিশ্চিয়ান হয়। তো সেখানে পবিত্র জল তাও ক্রিশ্চিয়ানরা নিয়ে আসে জর্ডান থেকে, এবং তারাও রোগে ভোগে ইত্যাদিতে তাদের প্রবল বিশ্বাস এই জল ভীষণ ভালো কাজ করে, হোলি ওয়াটার বলে তারা ডাকে। এখন সোনিয়া গান্ধী তো হোলি ওয়াটারে বিশ্বাস করেন। আচ্ছা, সোনিয়া গান্ধীর কথা ছেড়ে দিলাম, স্যার আইজ্যাক নিউটন হোলি ওয়াটারে বিশ্বাস করতেন, রেফারেন্স আছে কিন্তু। হ্যাঁ, নোবেলজয়ী বিজ্ঞানী 77 সালে লেসার রশ্মি নিয়ে কাজ করেছেন, গ্যাসের অণুর মধ্যে লেসার রশ্মি চালিয়ে বোস আইনস্টাইনের থিওরাইজেশন কী করে প্রমাণ করা যায় তা নিয়ে কাজ করেছেন, উইলিয়াম ফিলিপস।
তিনি একটা আস্ত বই লিখে ফেলেছেন এবং নিজেকে খুব প্রকাশ্যে গর্বের সঙ্গে খ্রিস্টান বলে ঘোষণা করেন এবং হোলি ওয়াটারে বিশ্বাসী বলেন। আচ্ছা, এদের সামনে দাঁড়ালে কি সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এরা বলবেন যে হোলি ওয়াটার বিশেষজ্ঞ বলবেন? তোমার মনে হয় না? কেন বলবেন না? ওই যে ভোট ব্যাংকের হিসেব, তার মানে সম্ভবত আমাদের রাজ্যের ভারতীয় রাজনীতির বাস্তবতায় বোধহয় গোমূত্র বিশেষজ্ঞটা বলা, একটু ভালোভাবে খোঁচা দেওয়া, বিজেপিকে খোঁচা দেওয়া। কিন্তু সমস্যাটা হলো বিজেপিকে বা নরেন্দ্র মোদীকে খোঁচা দিতে গিয়ে কোথায় একটা গুণী মানুষকে খোঁচা দিয়ে বসে রইলেন। এবং অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী মানুষকে, বিশ্বাসী মানুষকে, কারণ আমি তোমাকে ব্যক্তিগতভাবে এটা বলতে পারি, আমার নিজের কথা বলতে পারি, আমি কিন্তু স্যার আইজ্যাক নিউটন বা বয়েল বা উইলিয়াম ফিলিপস এদের কাউকেই তাদের হোলি ওয়াটারে বিশ্বাসের জন্য মনে রাখিনি, রাখবও না। ওটা তার একান্ত ব্যক্তিগত পরিসরের তার বিশ্বাস, সেটা নিয়ে তিনি আছেন, তিনি থাকুন। আমি অবশ্যই ইয়াহিয়া কুরেশকে কখনো মনে রাখবো না জমজমের জলের উপকারিতা নিয়ে তার লেখা বইয়ের জন্য। আমি তার প্রযুক্তিবিদ হিসেবে তার কাজ, জমজমের সংস্কারের জন্য তার কাজ, যার জন্য তাকে আজও গোটা ইসলামিক দুনিয়া স্মরণ করে, শ্রদ্ধা করে। তার মৃত্যুর পরে 7 দিনে বোধহয় জাতীয় শোক হয়েছিল সৌদি আরবে। আমি কিন্তু এটার জন্য মনে রাখবো। ঠিক সেইভাবেই আমার মনে হয় ভি কামাকুচিকে আমাদের দেশ মনে রাখবে শক্তি প্রসেসরের উদ্ভাবনী জনকদের একজন হিসেবে এবং বিজ্ঞানী হিসেবে। যে আইআইটি মাদ্রাস একসময় তিনি পড়েছেন, সেখানে তিনি ফ্যাকাল্টি হয়ে এসেছেন, তারপর আজ তিনি সেখানকার ডিরেক্টর। এটা কি কম বড় অর্জন জীবনের? না, অর্জন তো হচ্ছে ওই গোমূত্র বিশেষজ্ঞ। আমার মনে হয় এই মানসিকতা থেকে বোধহয় আমাদের নেতাদের শুধু ভোট ব্যাংকের মানে অত্যন্ত ক্ষুদ্র স্বার্থে, সংকীর্ণ স্বার্থেও যদি এটা বলে থাকেন, বেরিয়ে আসা উচিত। খুব নিচু সাম্প্রদায়িক মানসিকতার পরিচয়, এক, কারণ মানুষকে তার ধর্ম বিশ্বাসের জায়গায়, আচরণের জায়গায় আঘাত দেয়, এবং দুই, আমি বলবো দেখো প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীও কিন্তু রোল মডেল। কারণ যখন যিনি বিরোধী থাকেন না, তার একটা স্বাভাবিক বিরোধী হিসেবে জনপ্রিয়তা থাকে। একা যে নরেন্দ্র মোদীকে এদেশে তরুণ প্রজন্ম ফলো করে, এটা বিজেপি সাপোর্টাররা ভাবলে খুব খুশি হবে না। আমি যেটা বলছি এটা তারা কেউ হয়তো অখুশিও হতে পারেন আমার এই কথাটা শুনে। রাহুল গান্ধীকেও ফলো করে। আচ্ছা, না করলে তার অ্যাকাউন্টে অত ফলোয়ার আসে কি করে? সব তো আর পাকিস্তানি লোক নয়। প্রিয়াঙ্কা গান্ধীকেও ফলো করেন, তাহলে তারা একটা রোল মডেল। রাজনৈতিক নেতা নেত্রীরাও কিন্তু স্পোর্টস স্টারদের মতো রোল মডেল হয়। ঠিক যে কারণে সচিন তেন্ডুলকর জীবনে কখনো কোনো অ্যালকোহল বা অ্যালকোহলিক বেভারেজের বা সিগারেটের বিজ্ঞাপন করেননি। ডিসাইসিভলি আমি রোল মডেল, আমাকে দেখে তরুণ প্রজন্ম খেতে শিখবে, রাহুল দ্রাবিড় করেননি। ঠিক সে কারণেই বোধহয় প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীরও এই কথাটা বলা উচিত নয়। তার কারণ বিদ্যানের পরিচয় বিদ্যান হিসেবে, বিদ্যানের ঊর্ধ্বে তার কোনো পরিচয় অন্তত ভারতভূমে থাকতে পারে না। কারণ আমরাই বলেছি শ্লোকের কথা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যান যদি সর্বত্র পূজ্যতে হন, তিনি পার্লামেন্টেও পূজ্যতে, তিনি প্রিয়াঙ্কা গান্ধীর কাছেও পূজ্যতে, তিনি গোমূত্র সম্পর্কে কোনো বিশেষজ্ঞ হলেও পূজ্যতে, তার ওই পরিচয়টা কখনো সামনে আসতে পারে না। রোল মডেল হিসেবে বোধহয় প্রিয়াঙ্কা গান্ধীর এটা রাখা উচিত। একদম অনিল।